লোকি নামটা তো আশা করি শুনেছেন। ওয়েল, এই সিরিজটি দেখার পর একটা জিনিস কনফার্ম হয়ে গেলাম যে এটা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ভবিষ্যৎটা সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেবে। কিভাবে, তার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি দেখতে হবে। এই ভিডিওতে আমি লোকি সিরিজটিকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। থ্যানোস নামটা তো আশা করি আপনারা শুনেছেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে শক্তিশালী জিনিস অর্থাৎ ইনফিনিটি স্টোনের সাহায্যে আমাদের গোটা পৃথিবীর একদম গোষ্ঠী উদ্ধার করে দিয়েছিল। তবে অ্যাভেঞ্জার্স এন্ড গেম সিনেমাতে আমাদের অ্যাভেঞ্জার্সরা টাইম ট্রাভেল করে সেই শক্তিশালী পাথরগুলি অর্থাৎ ইনফিনিটি স্টোনের সাহায্যে থ্যানোস যা যা জগা খিচুড়ি পাকিয়েছিল সেগুলিকে ঠিক করে দেয়। তবে সেখানে তারা একটা ভুল করে ফেলেছিল। সালটা ছিল 2012, যখন আমাদের টনি স্টার্ক নিউ ইয়র্কে গিয়েছিল টিসারাক্ট অর্থাৎ আমাদের স্পেস স্টোনটিকে আনার জন্য। তখন অ্যাক্সিডেন্টলি তার কাছ থেকে সেই স্টোনটি বাইরে পড়ে যায় আর লোকি সেটা নিয়ে টেলিপোর্ট হয়ে মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে গিয়ে পৌঁছায়। প্রতিবারের মতন এবারও সে তার নাটকীয় ডায়লগগুলি দিতে থাকে, বাট তখনই সেই স্থানে কিছু মানুষ উদয় হয় যারা নিজেদের টিভিএ বলে পরিচয় দেয়। টিভিএ কথার পুরো অর্থ হচ্ছে টাইম ভেরিয়েন্স অথরিটি, এবং তারা লোকিকে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায় কারণ লোকি নাকি টাইম লাইনের একদম জগাখিচুড়ি করে দিয়েছে। তো সেই টিভিএর লোকেরা সেই মরুভূমিতে একটি বোমের মতন জিনিস বসায় যেটিকে বলা হয় রিসেট চার্জ, এবং সেই সম্পূর্ণ টাইম লাইনটাকে ধ্বংস করে দিয়ে তারা সেখানে চলে আসে। তারপর তারা লোকিকে অ্যারেস্ট করে নিয়ে টিভিএতে নিয়ে চলে এসেছে। লোকি বহুবার পালানোর চেষ্টা করে, তবে সে ব্যর্থ হয়। ইভেন একটি স্থানে দেখি আমরা যে লোকির আজ পর্যন্ত বলা প্রত্যেকটা কথা অর্থাৎ প্রত্যেকটা বাক্য এবং শব্দ তাদের কাছে নোট করা রয়েছে। তারপর লোকির হাতে একটি টিকিট দিয়ে দেওয়া হয় কারণ তাকে কাঠগড়ায় পেশ করা হবে অর্থাৎ কোর্টে, এবং তারই মধ্যে আমরা অ্যাকচুয়াল সত্যটা জানতে পারি যে লোকি কোথায় এসেছে, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে। লোকি এখন যে স্থানটিতে রয়েছে সেটিকে বলা হয় টিভিএ অর্থাৎ টাইম ভেরিয়েন্স অথরিটি, এবং বহু বছর আগে এটিকে তৈরি করা হয়েছিল। একটা সময় আমাদের এই দুনিয়াটা অনেকগুলো ইউনিভার্সে বিভক্ত ছিল, একগুচ্ছ টাইম লাইন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে মার্ভেলের একটা ইউনিভার্স যেমন এটা যে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স, আর একটা হচ্ছে এক্সমেন, তাদের নিজস্ব ইউনিভার্স। তা এগুলো এক একটা আলাদা আলাদা ইউনিভার্স, আর প্রতিটা ইউনিভার্সেই একই চরিত্র রয়েছে, যার কারণে আমরা এমসিইউতে এক রকমের কুইক সিলভার দেখেছিলাম এবং এক্সমেনে অন্য রকমের কুইক সিলভার দেখেছিলাম। সো একটা সময় এতগুলো ইউনিভার্স তৈরি হওয়ার ফলে তাদের নিজেদের মধ্যেই যুদ্ধ লেগে যায় যে কে সেরা, আর যার ফলে এক গুচ্ছ টাইম লাইন তৈরি হয় এবং প্রচুর ভালো টাইম লাইনও ধ্বংস হয়ে যায়। মানে একটা ভয়ানক ক্যাওস তৈরি হয়েছিল। তবে সেই সময় তিনজন এগিয়ে আসে যাদের বলা হয় টাইম কিপার্স, যারা আলতু ফালতু টাইম লাইন গুলোকে ধ্বংস করে দিয়ে একটি নির্দিষ্ট টাইম লাইন বানায় যেটাকে বলা হয় সেক্রেট টাইম লাইন অর্থাৎ পবিত্র টাইম লাইন। আর এই টাইম লাইনেরই গল্পগুলি আমরা বিভিন্ন সিনেমায় দেখে এসেছি, লাইক অ্যাভেঞ্জার্স, ক্যাপ্টেন আমেরিকা ও ইত্যাদি। আর সেই টাইম কিপার্সদের একমাত্র কাজ হচ্ছে এই পবিত্র টাইম লাইনটিকে বজায় রাখা। তবে কিছু কিছু মানুষ বা কেউ কখনো এই টাইম লাইনটাকে ব্রেক করে একটি আলাদা টাইম লাইন তৈরি করে ফেলে, যার ফলে সেই টাইম লাইন থেকে একটি আলাদা শাখা তৈরি হয়। আর এটা যাতে না হয় তার জন্যই টাইম কিপার্সরা টিভিএ কে জন্ম দিয়েছিল অর্থাৎ টাইম ভেরিয়েন্স অথরিটি, যারা এই টাইম লাইনটিকে ঠিকঠাক রাখে। চলুন ব্যাপারটা আরো সোজা করে দিচ্ছি। ধরুন আপনি একটা স্টুডেন্ট, তবে আচমকা আপনি কোথা থেকে একটা টাইম মেশিন খুঁজে বার করে এনেছেন এবং টাইম ট্রাভেল করে আপনি অতীতে গেলেন এবং আপনার পছন্দের কোনো মহারাজাকে একটা বন্দুক উপহার দিয়ে আসলেন। এবার সেই মহারাজা কি করবে? তলোয়ার ছেড়ে বন্দুক দিয়ে যুদ্ধ জয় করে নেবে। তার ফলে হবে কি, আপনি ইতিহাসে যা যা পড়েছেন সেগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, মানে সম্পূর্ণ একটি আলাদা দুনিয়া তৈরি হয়ে যাবে। আপনি আবার টাইম ট্রাভেল করে নিজের সময় তো ফিরে আসলেন, কিন্তু আপনি যে জগা খিচুড়িটা বানিয়ে এনেছেন সেটার কি হবে? তো টিভিএ সেই জগা খিচুড়ি পাকানো টাইম লাইনটিকে ধ্বংস করে দেয় যাতে সঠিক টাইম লাইনটা বজায় থাকে। আর ঠিক এরকমই কারণটা হয়েছে লোকির সাথে। লোকি টিসারাক্টটা নিয়ে টেলিপোর্ট হয়ে সেই গোবি মরুভূমিতে চলে গিয়েছিল, যেটা একদমই হওয়া উচিত ছিল না। সেই জন্যই তারা লোকিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। অন্যদিকে আমরা আরেকটি টাইমলাইন দেখতে পাই। তখন সালটা ছিল 1549 এবং স্থানটা ছিল ফ্রান্স। একজন মানুষকে দেখতে পাই যার নাম হচ্ছে মোবিয়াস, এবং সেও টিভি এর একজন সদস্য। আসলে হয়েছে কি, তারা একজন মানুষকে খুঁজছে যে এই টাইমলাইন গুলিকে একদম জগাখিচুড়ি পাকিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, তারা টিভি এর সদস্যদেরও হত্যা করে ফেলছে এবং টিভি এ সেই মানুষটিকে ধরতে পারছে না। সেখানে একটি বাচ্চা মেয়ে ছিল যার কাছে এক টাইপের চুইংগাম ছিল যেটির নাম ছিল কাবলুই। অবশ্যই সেই টাইমে সেই চুইংগাম ছিল না, অর্থাৎ যে মানুষটি টিভি এর লোকদের হত্যা করে বেড়াচ্ছে এবং সেই বাচ্চাটিকে এই চুইংগামটি দিয়েছে, বাচ্চাটি একটি ছবিতে পয়েন্ট করে দেখায় যে মানুষটিকে এরকম দেখতে, আর আমরা দেখি যে সেটা একটা ডেভিলের ছবি। বাট তখনই একজন মানুষ আসে এবং মোবিয়াসের সাথে কথা বলে। মোবিয়াসের কাছে আমরা দেখি লোকির কিছু ফাইল রয়েছে এবং মোবিয়াস তখনই টিভিএতে ফেরত চলে যায় কারণ লোকিকে তার অবশ্যই প্রয়োজন, যার কারণটা একটু পরে জানতে পারবেন। সো আমাদের লোকি
তাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, যেখানে জাজ রয়েছে রেভোনা রেনস্লেয়ার। সে লোকিকে তার দোষগুলি বলে। অন্যদিকে লোকি নিজেও খুব কনফিউজ যে অ্যাকচুয়ালি সে কি দোষ করেছে। টাইম ট্রাভেল তো সে করেনি। আমরা দেখেছিলাম যে অ্যাভেঞ্জার্সরা টাইম ট্রাভেল করেছিল, তবে আমরা জানতে পারি যে অ্যাভেঞ্জারদের টাইম ট্রাভেল করাটা তাদের ভাগ্যেই লেখা ছিল, মানে এটা সেই টাইম লাইনেরই একটি পার্ট। তবে লোকি যে টিসারেক্ট নিয়ে সেখান থেকে পালাবে এটা হওয়ার ছিল না। যাই হোক, তারা লোকিকে শাস্তি দেবে। সেই মুহূর্তে মোবিয়াস সেখানে চলে আসে এবং রেভোনা রেনস্লেয়ারের সাথে কিছু কথা বলে। আসলে তাদের দুজনের মধ্যে একটা আলাদা রিলেশন রয়েছে। এনিওয়েজ, মোবিয়াস রিকোয়েস্ট করে যে সে লোকির সাথে কিছু কথা বলতে চায় এবং লোকিকে নিজের সাথে রাখতে চায়, এবং সে লোকিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এবং তারপর আমরা টিভি এর একটি দারুণ শট দেখতে পাই। আমরা দেখতে পারি সম্পূর্ণ টিভি এটা পুরো ফিউচারিস্টিক, এবং সেখানে আমরা 3 জন টাইম কিপার্সেরও সেই স্ট্যাচুটা দেখতে পাই, অর্থাৎ যারা এই টাইম লাইনের ফ্লোটাকে বজায় রেখেছে। মোবিয়াস লোকিকে কিছু প্রশ্ন করে। অ্যাকচুয়ালি সে লোকির সম্পর্কে জানতে চায় যে সে কি ভালোবাসে, কেমন করে চিন্তা করে ও ইত্যাদি। সেখানে তাদের মধ্যে কিছু কথোপকথন হয়। তবে সেই মুহূর্তে সেখানকার একজন সিকিউরিটি, যার নাম হচ্ছে হান্টার B-15, সে মোবিয়াসের সাথে কথা বলে যে সে কেন লোকির সাথে কথা বলছে, কারণ সে তো একটা ক্রিমিনাল। আর সেই সুযোগে লোকি সেখান থেকে পালায়। প্রত্যেকে অ্যালার্ট হয়ে গিয়েছে এবং লোকিকে খুঁজছে, এবং লোকি একটি অফিসের সামনে এসে পৌঁছেছে। তবে সেখানে লোকি যে জিনিসটি দেখে সেটা শুধু লোকির নয়, বরং আমাদেরও মাথাটা খারাপ করে দেয়। সেখানে একটি ড্রয়ারের মধ্যে বেশ কিছু ইনফিনিটি স্টোন পড়ে রয়েছে। মানে বুঝতেই পারছেন যে ইনফিনিটি স্টোনের জন্য আমরা এমসিইউর এতগুলো সিনেমা দেখলাম, মানে থ্যানোসের সাথে অ্যাভেঞ্জারদের ঝামেলা, এত কিছু এই পাথরগুলির জন্য, যেগুলোর কোনো ভ্যালুই নেই সেই টিভি এর মধ্যে। তারা নাকি সেই পাথরগুলিকে পেপার ওয়েট হিসেবে ব্যবহার করে, অর্থাৎ কাগজ চাপা দেওয়ার সেই পাথর। আর শুধু তাই নয়, লোকির ম্যাজিকও টিভি এর মধ্যে কাজ করে না। আর লোকি বুঝে যায় ইনফিনিটি স্টোন যখন এখানে কাজ করছে না, তাহলে আর সে কি করতে পারে। এনিওয়েজ, লোকি আবার সেখান থেকে পালিয়ে সেই রুমটাতে গিয়ে পৌঁছায় যেখানে সে আর মোবিয়াস কথা বলছিল, এবং সেখানে একটি ডিভাইসের মাধ্যমে সে তার লাইফ সাইকেলটি ভালো মতন ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। আসলে যেমনটা বলেছিলাম যে এই টিভিতে মানুষের ভাগ্য নির্ধারিত থাকে, যে কখন কি হবে, কোনটা কিভাবে শেষ হবে, সবকিছু আগের থেকে লেখা থাকে, যেটাকে আমরা বলি ডেস্টিনি বা নিয়তি। সেখানে লোকি তার ভবিষ্যৎটি দেখতে পায়। আমাদের মনে রাখতে হবে তখন সালটা ছিল কিন্তু 2012, অর্থাৎ অ্যাভেঞ্জার্স সিনেমার গল্প। এবং তারপরে আমরা বহুবার সিনেমাতে লোকিকে দেখেছি, আর আমরা এটাও দেখেছি যে থ্যানোসের হাতে লোকি মারা যায়। লোকি নিজের চোখে তার মৃত্যুটা দেখে, কারণ সে তো জানতো না যে সে মারা যাবে, আর এটাই ছিল লোকির নিয়তি। কিন্তু লোকি যখন সেই স্থান থেকে টিসার একটা নিয়ে পালায়, সে তার নিয়তিটাকে পরিবর্তন করে ফেলছে, যেটা একদমই হওয়ার কথা না, কারণ তার ভাগ্যে লেখা রয়েছে সে থ্যানোসের হাতে মরবে। আর এইটাই হচ্ছে লোকির দোষ, যে সে এই টাইম লাইনটিকে এলোমেলো করে ফেলেছিল। এনিওয়ে, তারপর লোকির সাথে আবার মোবিয়াসের সাক্ষাৎ হয়। লোকি তো সেখান থেকে পালানোর চেষ্টা করছে, তবে মোবিয়াস তাকে একটা আশ্বাস দেয় যে লোকি যদি তাকে সাহায্য করে, মোবিয়াস তাকে মুক্তি তো দিতে পারবে না, বরং তার থেকে বেটার কিছু দেবে। তবে সে কেন লোকির সাহায্য চাইছে? যেমনটা আমি বলেছিলাম যে একজন মানুষ বিভিন্ন টাইম লাইনে যাচ্ছে এবং টিভি এর মানুষদের হত্যা করে বেড়াচ্ছে। আমরা দেখতে পাই সালটা ছিল তখন 1858 এবং স্থানটা ছিল ওকলাহোমা, যেখানে সেই মানুষটি টিভি এর লোকজনদের আগুনে জ্বালিয়ে দেয় এবং তাদের কাছে যে রিসেট চার্জগুলো থাকে সেটাকে চুরি করে নিয়ে চলে যায়। রিসেট চার্জ কি সেটা তো একটু আগেই বললাম, অর্থাৎ আপনি যখন কোনো ফালতু টাইমলাইন বানিয়ে দিচ্ছেন তখন টিভি এর লোকেরা সেই রিসেট চার্জের সাহায্যে সেই ফালতু টাইমলাইনটিকে ধ্বংস করে দিচ্ছে। তো যেমনটা বললাম, সেই মানুষটি টিভি এর লোকদের হত্যা করছে। আর শুধু তাই নয়, 1985 সালে উইসকনসিন নামক একটি স্থানে আবার সেম ঘটনা ঘটে। সেই মানুষটি টিভি এর লোকজনদের হত্যা করছে এবং তাদের রিসেট চার্জগুলিকে চুরি করে নিচ্ছে। তবে এবার সে টিভি এর আরেকজন সদস্যকে কিডন্যাপ করে নেয়, যার নাম হচ্ছে C-20। তবে কে এই মানুষটা যে টিভি এর লোকজনদের এত জ্বালাতন করছে? মরবিয়াস জানায় যে এটা হচ্ছে লোকি, যে সম্পূর্ণ অন্য একটি টাইমলাইন বা অন্য একটি ইউনিভার্স থেকে এসেছে, আর এদের বলা হয় ভেরিয়েন্ট। মানে এই টাইমলাইনে আমরা একে লোকি বলে চিনি, অর্থাৎ থরের ভাই। তবে অন্য টাইমলাইনে তার নাম লোকি নাও হতে পারে, বা সে থরের ভাইও না হতে পারে, তবে দুজনে কিন্তু সেম মানুষ, আর এদের বলা হয় ভেরিয়েন্ট। মানে একই মানুষ কিন্তু বিভিন্ন ইউনিভার্সের তাদের পরিচয়গুলি আলাদা। যাই হোক, লোকি ফাইনালি রাজি হয়ে যায়, অর্থাৎ সে মোবিয়াসকে সাহায্য করবে। সেখানে তারা প্রত্যেকে আলোচনা করছে, তবে তারা লোকিকে কেন তাদের সাথে নিয়েছে, কারণ যে অন্য মানুষটিকে সে খুঁজছে সেও হচ্ছে লোকি, এবং তাদের জানা প্রয়োজন যে লোকি কেমন ভাবে চিন্তা করে, কেমন ভাবে প্ল্যান খাটায় ও ইত্যাদি, মানে লোহা দিয়ে লোহা কাটা। তবে আমাদের লোকি সে কি এত সহজেই তাদের সাহায্য করবে? অবশ্যই না, তার মাথায় অন্য একটি প্ল্যান চলছে।
তারা উইসকনসিন নামক সেই স্থানটিতে গিয়ে পৌঁছায় যেখানে কিছুক্ষণ আগেই সেই মানুষটি টিভি এর লোকদের উপরে হামলা করেছিল। ইভেন একজনকে সে কিডন্যাপও করে নিয়ে চলে গেছে। তবে সেখানে লোকি টিভি এর মানুষদের সময় নষ্ট করতে থাকে, কারণ সে দেখতে চায় যে একটি আলাদা টাইমলাইন তৈরি হয়ে গেলে কি হবে। যেমনটা আমি বলেছিলাম যে একটা সেক্রেট বা একটা পবিত্র টাইমলাইন থাকে, তবে সেখান থেকে যদি কোনো শাখা প্রশাখা বেরোয়, অর্থাৎ সেখান থেকে একটি আলাদা টাইমলাইন তৈরি হচ্ছে, আর সেটা যদি একটি লাল লাইন ক্রস করে নেয়, তার মানে হচ্ছে টোটাল কেওস, অর্থাৎ সবকিছু এলোমেলো হয়ে যাবে। আমরা স্পষ্ট দেখতে পাই যে সেই টাইমলাইন থেকে একটি আলাদা শাখা বেরিয়েছে, অর্থাৎ একটি আলাদা টাইমলাইন তৈরি হচ্ছে যেটা সেই লাল লাইনটিকে ক্রস করেই ফেলতো, এবং তারা বুঝে যায় যে লোকি তাদের সময় নষ্ট করছে, তাই তারা সেই টাইমলাইনটিকে রিসেট করে দেয়। পরের মুহূর্তে আমরা মোবিয়াস এবং রেইনস্লেয়ারকে আবার দেখতে পাই। যেমনটা বলেছিলাম তাদের মধ্যে একটি আলাদা রিলেশন রয়েছে, তবে সেখানে অবস্থিত কেউই লোকিকে বিশ্বাস করে না। যদিও সে বিশ্বাসের যোগ্য না, তবে একমাত্র মোবিয়াস লোকির উপরে এখনো ভরসা রেখেছে, কারণ সে মনে করে লোকি একমাত্র তাদের সাহায্য করতে পারবে। মোবিয়াস লোকিকে আরেকটি ফাইনাল চান্স দেয় এবং লোকি টেবিলে বসে কিছু পুরনো ফাইল ঘাটছিল, যেখানে সে দেখতে পায় অ্যাসগার্ডের সেই ঘটনা, অর্থাৎ র্যাগনারক, যেটা স্টোরি আমরা থর র্যাগনারক সিনেমাতে দেখেছিলাম, যেখানে অ্যাসগার্ড সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। তবে সেখান থেকে লোকির মাথায় একটি আইডিয়া আসে। সে মোবিয়াসকে জিজ্ঞেস করে যে এমন যদি কোনো টাইমলাইন হয় যেটা অলরেডি ধ্বংস হতে চলেছে, সেখানে গিয়ে যদি কোনো উল্টোপাল্টা কাজ করা হয়, তাতে কি টাইমলাইনের কোনো সমস্যা হবে? না, একদমই হবে না। মানুষ যখন টাইমলাইনটিকে জগা খিচুড়ি পাকিয়ে দেয়, তখন শুরু হয় একটি নেক্সাস ইভেন্ট, অর্থাৎ আমাদের যেটা করা উচিত ছিল না আমরা সেটা করেছি, ঠিক যেমন লোকি করেছে। কিন্তু অলরেডি যে টাইমলাইনটি ধ্বংস হতে চলেছে, সেখানে গিয়ে কিছু করলে এই টিভি এর লোকেরা তাদের খুঁজে পাবে না। আর সম্ভবত সেই মানুষটি যে টিভি এর লোকেদের হত্যা করে বেড়াচ্ছে, সে এরকমই কোনো টাইমলাইনে গিয়ে লুকিয়ে রয়েছে যেটা ধ্বংস হতে চলেছে। আর ইতিহাসে এরকম এক গুচ্ছ ইভেন্ট রয়েছে। তারা ইতালির পম্পেই নামক একটি স্থান, তখন ছিল একটি আদি যুগ, অর্থাৎ 79 AD, যখন সেখানে একটি বড় আগ্নেয়গিরি ব্লাস্ট হয়ে সম্পূর্ণ সভ্যতাটাই ধ্বংস হয়ে গিয়েছিল। লোকি সেখানে গিয়ে নানান ধরনের বাদরামো করা শুরু করে যাতে টাইমলাইনটা চেঞ্জ হয়ে যায়। বাট মোবিয়াস লক্ষ্য করে যে এতে টাইমলাইনের কোনো সমস্যাই হচ্ছে না, কারণ কিছু সময় পরেই সেই স্থানটি আগ্নেয়গিরি ব্লাস্টের ফলে ধ্বংস হয়ে যাবে। আর সেম জিনিসটা মোবিয়াস বুঝে যায় যে তারা যাকে খুঁজছে সে এমন এমন স্থানে লুকাচ্ছে যে টাইমলাইনটা অলরেডি ধ্বংস হতে চলেছে, আর তার কারণেই তারা সে মানুষটিকে খুঁজে পাচ্ছে না। মোবিয়াসের কাছে সেই চুইংগামটি ছিল যেটা সেই বাচ্চা মেয়েটি মোবিয়াসকে দিয়েছিল, এবং তারা খুঁজতে থাকে যে কোন টাইমলাইনে সেই চুইংগামটি পাওয়া যাবে এবং সেটা ধ্বংস হয়ে যাবে। আর তখন লোকি তার ডকুমেন্টস খুঁজে সেটা খুঁজে পেয়ে নেয়। সালটা ছিল 2050, যখন আলাবামা নামক একটি স্থান একটি বড় ঘূর্ণিঝড়ের কারণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল, এবং সেখানে সেই ক্যান্ডিগুলি পাওয়া যেত। আর অবশ্যই সেই মানুষটি সেখানেই লুকিয়ে রয়েছে। তারা তাদের সম্পূর্ণ টিম নিয়ে সেখানে উপস্থিত হয়। বড় অদ্ভুত দেখতে সেই স্থানটি, এবং প্রত্যেকে আলাদা হয়ে তাকে খুঁজছিল। তবে সেই মানুষটি সেখানে উপস্থিত ছিল যে লোকির সাথে কথা বলা শুরু করে, তবে ডাইরেক্টলি নয়, সে এক একটা মানুষের উপর ভর করছিল এবং তাদের মাধ্যমে নিজের কথাগুলো বলছিল। অন্যদিকে মোবিয়াস এবং বাকি মানুষেরা সেই মেয়েটিকে খুঁজে পায়, অর্থাৎ C20, যাকে সেই মানুষটি কিডন্যাপ করে নিয়ে চলে গিয়েছিল। সেই মেয়েটি আসার পর সবাইকে বলতে থাকে যে সে বাড়ি যেতে চায়, তবে তার বাড়িটা কোথায়। অন্যদিকে আমাদের লোকি সেই মানুষটির সাথে মুখোমুখি হয়, অর্থাৎ অন্য টাইমলাইনের লোকি যে, তবে সে হচ্ছে একটি মেয়ে যার নাম হচ্ছে সিলভি, যে সেই স্থানে এক গুচ্ছ রিসেট চার্জ লাগিয়ে সেটাকে বিভিন্ন টাইমলাইনে পাঠিয়ে দিচ্ছিল। মানে এক একটা গ্রহ, এক একটা স্থান, যার ফলে যে পবিত্র টাইমলাইনটি রয়েছে সেটার থেকে এক গুচ্ছ শাখা পোশাখা বেরোতে থাকে, অর্থাৎ যেটা হওয়া উচিত ছিল না। আর যেটা দেখে টিভি এর লোকেরা একেবারে পাগল হয়ে যায় আর তারা তাদের কাজ করতে বেরিয়ে পড়ে। অন্যদিকে সেই ফিমেল লোকি অর্থাৎ সিলভি একটি টেলিপোর্টারের মাধ্যমে অন্য টাইমলাইনে চলে যায়, এবং আমাদের লোকি তার পিছনেও সেখানে চলে যায়। তারা টিভিতে আবার ফিরে এসেছে, অর্থাৎ টাইম ভেরিয়েন্স অথরিটি, এবং সিলভি চলেছে টাইম কিপারদের কাছে নিজের বদলা নেওয়ার জন্য। তবে সেখানে লোকির সাথে সিলভির ঝামেলা লেগে যায়, এবং তার মধ্যে রেইনস্লেয়ার সেখানে চলে আসে। রেইনস্লেয়ার হচ্ছে সেই টিভি এর একজন ইনচার্জ। তবে সেই দুই লোকি আবার একটি টেলিপোর্টের মাধ্যমে সেখান থেকে চলে যায়। তারা টেলিপোর্ট হয়ে এসেছে লেমিটিস 1 নামক একটি স্থানে। সেটি একটি উপগ্রহ যেটি সম্পূর্ণভাবে ধ্বংস হতে চলেছে, কারণ তার প্ল্যানেটটি তার সাথে ধাক্কা লাগবে। তবে তারা দুজনেই সেখানে ফেসে গিয়েছে, কারণ যে যন্ত্রটির মাধ্যমে তারা টেলিপোর্ট করে, অর্থাৎ সেটির নাম হচ্ছে টেম্প্যাড, সেটিতে আর চার্জ নেই। সিলভি তার ম্যাজিকের মাধ্যমে আমাদের লোকিকে কন্ট্রোল করারও চেষ্টা করে, বাট সে পারে না, কারণ লোকির মাইন্ড খুবই স্ট্রং।
সো তারা দুজনেই বাইরে বেরিয়েছে কিভাবে টেম্পার্ড নামক সেই যন্ত্রটিকে চার্জ করা যায়। এরই মাঝে তাদের সাথে একজন মহিলার সাক্ষাৎ হয় যে জানায় যে এই প্ল্যানেটের সব মানুষেরা মানে যারা যারা ছিল তারা এটি আর্কের মাধ্যমে সেই প্ল্যানেটটি ছেড়ে বেরোচ্ছে, তবে একমাত্র পয়সাওয়ালা লোকেদেরই সুযোগ রয়েছে, অর্থাৎ যারা গরিব রয়েছে তারা এই গ্রহের সাথে একেবারেই মরে যাবে। তো সেই আর্কের কাছে যাওয়ার জন্য তাদের একটি ট্রেন ধরতে হবে। তারা ট্রেন লাইনের সামনে এসেছে, তবে সেখানে ছিল প্রচন্ড ভিড় এবং লোকি তার নিজের রূপটি চেঞ্জ করে নেয়, মানে একজন সিকিউরিটি গার্ডের ড্রেস পরে নেয় এবং সিলভি একজনের মাইন্ড কন্ট্রোল করে সেই ট্রেনের মধ্যে ঢুকে যায়। আর ভেতরে সেম জিনিসটাই আমরা দেখতে পারি যে সব পয়সাওয়ালা লোকেরাই ভেতরে রয়েছে। সেখানে লোকি এবং সিলভির মধ্যে আলোচনা হচ্ছিল। লোকি জানায় যে সে তার মায়ের থেকেই বেশিরভাগ ম্যাজিক শিখেছে, অন্যদিকে সিলভি জানায় যে সে একা একাই সবকিছু শিখেছে, কারণ তার ছোটবেলাটা খুব একটা ভালো কাটেনি। সো তারা একটি ভালো মুহূর্ত কাটাচ্ছিল, সেই মুহূর্তে সিকিউরিটি গার্ডরা সেখানে চলে আসে, যারা বুঝতে পারে যে লোকি এবং সেই মেয়েটি বেআইনি ভাবে সেই ট্রেনে ঢুকেছে এবং তারা লোকিকে সেই ট্রেন থেকে ছুঁড়ে বাইরে ফেলে দেয়। আর যেহেতু লোকির কাছে সেই যন্ত্রটি রয়েছে যেটির মাধ্যমে তারা টেলিপোর্ট হতে পারবে, তাই সিলভিও সেই ট্রেন থেকে ঝাঁপ মারে। তবে দুঃখের বিষয় হলো যে যন্ত্রটির কথা আমি বলছি অর্থাৎ টেম্পেট, লোকি সেটাকে ভেঙে ফেলেছে, অর্থাৎ তারা বাজেভাবে ফেঁসে গিয়েছে। এখন একমাত্র তাদের কাছে উপায় সেই আর্কের মাধ্যমে এই গ্রহটির থেকে বাইরে বেরোনো। এখানে আর্ক বলতে একটি রকেটকে বুঝিয়েছে। তারপর ফাইনালি তারা সেই রকেটের সামনে এসে উপস্থিত হয়, যেটা প্রায় লঞ্চ হতেই চলেছিল এবং লোকি এবং সিলভি লোকের সাথে মারপিট করতে থাকে সেখানে প্রবেশ করার জন্য। তবে দুর্ভাগ্যবশত একটি উল্কা এসে সেই রকেটে ধাক্কা মারে এবং সেটি ধ্বংস হয়ে যায়। লোকি এবং সিলভি তারপর একটি স্থানে বসে রয়েছে, তাদের কাছে সব আশা ভরসা শেষ এবং তারা তাদের মৃত্যুটিকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর এখানেই সিলভি এবং লোকির মধ্যে একটি বন্ড তো কথায় কথায় প্রেম বলা হয়। আর এখানে এসেই এই টাইমলাইনে আবার একটি শাখা তৈরি হয় এবং টিভি এর লোকেরা বুঝে যায় যে লোকি এখন কোথায় রয়েছে। তবে কি করে সম্ভব, এই প্ল্যানেটটি তো ধ্বংস হতে চলেছে, কোন স্থান যেটা সম্পূর্ণ ধ্বংস হতে চলেছে সেখানে আপনি যাই করুন না কেন টাইমলাইনে কোনো সমস্যা হবে না। তবে ব্যাপারটা হয়েছে যে আমরা এই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে বহুবার শুনেছি যে লোকি অলওয়েজ একা থাকবে। প্রত্যেকেই জানে যে লোকি একটা সোলো প্লেয়ার, অর্থাৎ একা খেলতে পছন্দ করে। তাই যেহেতু এখানে তার একটি পার্টনার তৈরি হচ্ছে, অর্থাৎ সে তার নিজের নিয়তি বা ভাগ্যটাকেই চেঞ্জ করে ফেলছে। আর বলা যায় না তারা এখান থেকে পালিয়েও যেতে পারে। এনিওয়েজ আমি এটা জানি না, এটা আমি এমনি বললাম। সো টিভি এর লোকেরা যখন দেখে সেখানে একটি ব্রাঞ্চ তৈরি হচ্ছে, তারা সেই স্থানে চলে যায় এবং প্ল্যানেটটি ধ্বংস হওয়ার আগেই তারা লোকি এবং সিলভিকে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসে। তারপর মোবিয়াস লোকিকে শাস্তি দেওয়ার জন্য একটি টাইম লুপের মধ্যে ফাঁসিয়ে দেয়। টাইম লুপ অর্থাৎ একই জিনিস যেটা বারবার হবে এবং লোকি তার সামনে সিপ নামক একটি মেয়েকে দেখতে পায় যে বারবার লোকিকে সেখানে কেলিয়ে চলে যাচ্ছিল, মানে একই জিনিস লোকির সাথে বারবার হচ্ছে, যেটা খুবই কষ্টদায়ক। তারপর মোবিয়াস সিলভিকে ইন্টারোগেট করতে যায়, মানে তাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে যায়, তবে রেনস্লেয়ার অর্থাৎ সেই মেয়েটি তাকে সেটা করতে দেয় না এবং আমরা বুঝতে পারি যে এই টিভি এর মধ্যে একটা চরম সত্যকে গোপন রাখা হয়েছে। অন্যদিকে সেই C-20 নামক সেই মেয়েটি যাকে সিলভি কিডন্যাপ করে নিয়েছিল, সে মারা গিয়েছে মেন্টাল ব্রেকডাউনের কারণে। সো কিছু তো একটা হচ্ছে এখানে। মোবিয়াস লোকির সাথে কথা বলে, তবে লোকি মোবিয়াসকে একটা কথা বলে যে তারা প্রত্যেকে ভেরিয়েন্ট। আসলে ব্যাপারটা হচ্ছে এই টিভিতে যেসব মানুষেরা কাজ করে তারা মনে করে যে তাদের জন্ম দিয়েছে টাইম স্কিপার্সরা, মানে আমরা যে সাধারণ মানুষ মায়ের গর্ভ থেকে জন্ম নিই তাদের সেটা হয়নি, তাদের টাইম কিপার্সরা বানিয়েছে। আর এটাতেই তারা বিশ্বাস করে, যেটা একটা আজগুবি কথা। আর তারপর থেকেই মোবিয়াসের মাথায় একটি সন্দেহ তৈরি হয়। মোবিয়াস রেনস্লেয়ারের সেই টেম্পের নামক যন্ত্রটা চুরি করে নেয়, যেখানে C-20 নামক সেই মেয়েটির কিছু বয়ান রেকর্ড করা রয়েছে এবং মোবিয়াস বুঝে যায় যে কিছু একটা লুকানো হচ্ছে। সিলভি যখন C-20 নামক সেই মেয়েটির মাইন্ড কন্ট্রোল করেছিল, আমরা দেখেছিলাম সেই মেয়েটি একটি স্থানে বসে রয়েছে এবং সিলভি তাকে জিজ্ঞেস করছে যে টাইম কিপারদের কাছে যাওয়ার রাস্তাটা কোথায়, কারণ সিলভি টাইম কিপারদের সাথে নিজের বদলা নিতে চায়। সিলভি জানিয়েছিল যে সে মানুষদের মনে কোনো নতুন স্থান তৈরি করতে পারে না, অর্থাৎ মানুষের স্মৃতিতে যে জিনিসগুলো রয়েছে সেগুলোই সে ম্যানিপুলেট করতে পারে। অর্থাৎ C-20 নামক সেই মেয়েটি সেরকম একটি স্থানে ছিল কোনোদিন, যেটা অবশ্যই পৃথিবীর একটি জায়গা। আর এটার থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে টিভিতে যেসব মানুষেরা রয়েছে তারা প্রত্যেকেই একটা সময় আমাদের পৃথিবীতেই বসবাস করতো, যাদের সেখান থেকে তুলে এনে বা কিডন্যাপ করে এনে এখানে তাদের দিয়ে এইসব কাজ করানো হচ্ছে, তাদের ব্রেন ওয়াশ করানো হয়েছে, যার ফলে তাদের কিছু মনে নেই। ইভেন হান্টার B-15 তার মনেও সন্দেহ হয়, সেও তার নিজের আসল পরিচয়টি জানতে চায়, সেই কারণে সে সিলভিকে নিয়ে আলাবামাতে গিয়ে পৌঁছায় এবং সিলভি তার সম্পূর্ণ পুরনো স্মৃতিগুলিকে ফিরিয়ে দেয়। অর্থাৎ B-15 জানতে পেরে যায় যে সে আগে কি ছিল। সো আমাদের মোবিয়াসও সত্যিটা জানতে পেরে গিয়েছে, তাই সে লোকিকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। বাট দুর্ভাগ্যবশত তার গার্লফ্রেন্ড অর্থাৎ রেনস্লেয়ার সেখানে চলে আসে এবং তাদের দুজনকে ধরে ফেলে এবং সে মোবিয়াসকে সেখানে প্রুন করে দেয়। প্রুন কথার অর্থ হচ্ছে ভস্ম করে দেয়, কারণ সে টিভি এর সাথে বেইমানি করেছে।
অন্যদিকে রেনস্লেয়ার এটাও বুঝতে পেরে যায় যে তাদের আরেকজন সদস্য অর্থাৎ হান্টার বি-15 সেও বেইমানি করেছে। যাই হোক, লোকি এবং সিলভির বিচার করার সময় এসে গিয়েছে। রেনস্লেয়ার তাদের দুজনকেই টাইম কিপারদের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, যারা এদের বিচার করবে। বড় অদ্ভুত ছিল সেই স্থানটি এবং তারা আদেশ দেয় লোকি এবং সিলভিকে ধ্বংস করে দেওয়ার জন্য। তবে সেই মুহূর্তে হান্টার বি-15 সেখানে চলে আসে এবং সিলভির হাতে একটি অস্ত্র দিয়ে দেয়। তারপর সেখানে শুরু হয়ে যায় মারপিট এবং তারা দুজন প্রত্যেকটা সিকিউরিটিকে সেখানে পেটায় এবং সেই টাইম কিপারদের মুখোমুখি হয়। একজন টাইম কিপার বলে ওঠে যে সিলভি নিজেই একটি টাইম কিপারসের সন্তান। তবে সিলভির মাথায় প্রচন্ড রাগ, সে বদলা নিতে চায়, কারণ এরাই তার ছোটবেলাটা ধ্বংস করেছিল। বহু বছর আগে সিলভির বয়স যখন খুব কম ছিল, তখন তারা সিলভিকে তার ঘর থেকে তাকে তুলে নিয়ে যায় তার বিচার করার জন্য। একটি ছোট বাচ্চা মেয়ে, সে জানেও না সে কি দোষ করেছে। তবে সিলভি বুদ্ধি করে সেখান থেকে পালায়। তবে সিলভির দোষ হচ্ছে যে সে একটি মেয়ে, যেটা হওয়া উচিত ছিল না। অর্থাৎ লোকি, যার একটি ছেলে হয়ে জন্মানো উচিত ছিল, মেয়ে হয়ে নয়। আর এটাই এই টাইমলাইনটিকে সম্পূর্ণভাবে জগাখিচুড়ি করে দিয়েছে। তাই এই টাইম কিপারসরা সিলভিকে এত বছর ধরে খুঁজে আসছে, যাতে টাইমলাইনের 12টা না বাজাতে পারে সে। অন্যদিকে সিলভির মাথায় রক্ত উঠে গিয়েছে এবং সে একটি টাইম কিপারসের গলা কেটে দেয়। তবে সেখানে আর একটা রহস্য উদ্ধার হয়। সেখানে যে 3জন টাইম কিপার ছিল, তারা 3টেই ছিল রোবট এবং তাদের অন্য একটি স্থান থেকে কন্ট্রোল করা হচ্ছে। তারা দুজনেই হতাশ। তবে আচমকা রেনস্লেয়ার লোকিকে সেখানে প্রুন করে দেয়, অর্থাৎ ভস্য করে দেয়। তবে সে সিলভিকে পারে না, কারণ সিলভি খুব চমৎকার ফাইট করে এবং সে পাল্টা রেনস্লেয়ারকে ধরে নেয়। তবে আমরা আবার লোকিকে দেখতে পাই। টিভি এর লোকেরা যাদের ভস্য করে দেয় তারা কেউ মরে না, তাদের একটি অন্য স্থানে পাঠিয়ে দেওয়া হয়, যেটাকে বলা হয় ভয়েড। এটি একটি আলাদা ডাইমেনশন, যেখানে সময় এবং স্পেস এগুলো কাজ করে না। আর টিভি এর যাদের ভস্য করে দেয় বা যেসব টাইম লাইনগুলিকে তারা ধ্বংস করে দেয়, এই সব কিছু এই ভয়েডের মধ্যে এসে পড়ে এবং লোকি তার চোখের সামনে তার নিজের কিছু ভেরিয়েন্ট দেখতে পায়, অর্থাৎ অন্যান্য ইউনিভার্সের লোকি। আর সিনটা সত্যি খুবই চমৎকার ছিল। সে অন্যান্য লোকিরা আমাদের লোকিকে সাহায্য করে। আসলে তারা সেখান থেকে পালাচ্ছিল, কারণ সেখানে এক টাইপের অদ্ভুত দেখতে এন্টিটি, যার নাম হচ্ছে এলিয়ট, সে রয়েছে। আর তার থেকেই এই লোকিগুলি এখানে লুকিয়ে রয়েছে। মানে এই প্রত্যেকটা লোকির আলাদা আলাদা গল্প রয়েছে। একজন লোকি রয়েছে প্রচন্ড বয়স্ক, একজন লোকি তার ভাই অর্থাৎ থরকে হত্যা করে ফেলেছে, একটা কৃষ্ণাঙ্গ লোকি রয়েছে এখানে। ইভেন সেখানে থরের হাতুড়ি এবং একটি জারের মধ্যে একটি ব্যাংকেও দেখতে পাই, যেটা হচ্ছে থর। অ্যাকচুয়ালি লোকি ম্যাজিক করে থরকে ব্যাংক বানিয়ে দিয়েছিল, যেটা আমি একটা ইন্টারনেট ঘেটে খুঁজে বার করলাম। সেখানে একটি অ্যালিগেটর লোকি ছিল, অর্থাৎ লোকি, তবে সে একটা কুমির, এবং এর স্টোরিটা আপনি বিস্তারিত ইন্টারনেটে পেয়ে যাবেন। এনিওয়েজ, তো এইটুকুনি বুঝে গিয়েছেন যে এই স্থানে বিভিন্ন ইউনিভার্সের লোকিরা রয়েছে, যাদের ভিন্ন ভিন্ন গল্প। অন্যদিকে সিলভি রেনস্লেয়ারকে ইন্টারোগেট করতে থাকে। সে জানতে চায় যে এই সম্পূর্ণ টিভি এটাকে কে কন্ট্রোল করছে। মানে কেউ তো একজন হবে যে সবকিছুর উপর নজর রাখছে, সবকিছু কন্ট্রোল করছে। আমরা দেখতে পাই এই সম্পূর্ণ সেক্টর টাইমলাইনটি একটি স্থানে গিয়ে শেষ হয়েছে, যেটাকে বলা হয় ভয়েড, অর্থাৎ যেখানে আমাদের লোকিরা এখন রয়েছে। তবে সেটাকে পার করে আবার কি আছে, এই প্রশ্নটাই তার মাথায় আসে। আর সম্ভবত যে মানুষটি এই সবকিছু কন্ট্রোল করছে, সে হয়তো সেখানেই লুকিয়ে রয়েছে। এনিওয়েজ, রেনস্লেয়ার সিলভির অনেক সময় নষ্ট করতে থাকে এবং সেখানে সিকিউরিটি চলে আসে, বাট সিলভি নিজেকে প্রুন করে নেয় এবং সেই ভয়েডে গিয়ে উপস্থিত হয়। যদিও প্রথমেই এলিয়ট নামক সেই এন্টিটিটি তার উপর হামলা করে দেয়, বাট সঠিক টাইমে মোবিয়াস সেখানে চলে আসে। আমরা দেখেছিলাম যে রেনস্লেয়ার মোবিয়াসকেও কিন্তু প্রুন করে দিয়েছিল, তাই অবশ্যই মোবিয়াসও এই ভয়েডের মধ্যেই রয়েছে এবং সে একটি গাড়িতে করে সিলভিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদের লোকিদের মধ্যে একটা ঝামেলা শুরু হয়েছে, কারণ সেখানে আর একটা লোকি এসেছে, যার নাম হচ্ছে প্রেসিডেন্ট লোকি। আর আমরা তো আগের সিনেমাগুলোতেও দেখেছি লোকি মানুষদের উপর একটু রাজ করতে চায়, মানে একটু রাজা রাজা ভাব রয়েছে তার মধ্যে। আর স্বাভাবিকভাবে ক্ষমতার লোভ নিয়ে সেখানে তাদের মধ্যে লেগে যায় মারপিট। বাট আমাদের ভালো লোকিরা সেখান থেকে বাইরে বেরিয়ে আসে এবং আমাদের যে কমন লোকি, মানে যাকে নিয়ে এই গল্পটা, সে ডিসাইড করে যে সে এন্টিটি অর্থাৎ এলিয়টকে হারাবে। তবে কিভাবে? অত বড় মেঘের মতন দেখতে একটা জন্তু, তাদের সামনে একটি জাহাজ চলে আসে, যেটির নাম হচ্ছে ইউএসএস এলরিচ। সেই জাহাজটা সেখানে এসে পড়ে এবং এলিয়ট সেই সম্পূর্ণ জাহাজটাকে ধ্বংস করে দেয় এবং লোকি বুঝতে পেরে যায় যে এলিয়টকে হারানো অতটা সহজ না। বাট সেই সময় মোবিয়াস এবং সিলভি সেখানে চলে আসে। তাদের মধ্যে কিছু কথোপকথন হয় এবং আমরা সিলভি এবং লোকির মধ্যে কিছু ভালো মুহূর্ত দেখতে পাই। তবে এখান থেকে কোনো টাইমলাইন তৈরি হবে না, কারণ এই স্থানটার নাম হচ্ছে ভয়েড, যেমনটা আমি বলেছিলাম। এটি একটি আলাদা ডাইমেনশন এবং আপনি এখানে যা খুশি করুন, এখান থেকে কোনো টাইমলাইন তৈরি হয় না। তবে সিলভি এবং লোকির মাথায় একটি আইডিয়া আসে। এই সম্পূর্ণ ভয়েডটিকে গার্ড দিচ্ছে সেই মেঘের মতন দেখতে জন্তুটি, যার নাম হচ্ছে এলিয়ট। তবে এমনও তো হতে পারে যে সে কাউকে প্রোটেক্ট করছে, অর্থাৎ আমরা যেমন আমাদের ঘরকে নিরাপদ রাখার জন্য একটি কুকুর পুষি, তেমনি এই ভয়েডের বাইরে এমন কোনো একটা জায়গা রয়েছে যেখান থেকে একজন কেউ আছে যে এই সম্পূর্ণ টাইমলাইনটিকে কন্ট্রোল করছে এবং সেই সামনে এই এলিয়টকে রেখেছে তার নিজের প্রোটেকশনের জন্য। তখন সিলভি জানায় যে এই এলিয়টকে মারা সম্ভব, কারণ
প্রথমবার যখন সে এলিয়টের কাছ থেকে পালিয়েছিল, সিলভি তখন তার ম্যাজিকের মাধ্যমে বেশ কিছু স্থান দেখতে পায় যেটাকে গোপন রাখা হয়েছে, আর অবশ্যই এটিকে মারা সম্ভব। তবে তারা ডাইরেক্টলি এই কাজটা করতে পারবে না, কারণ সোজাসুজি এলিয়টের সামনে গেলে এলিয়ট তাদের মেরে ফেলবে। তাই তাদের এলিয়টকে ব্যস্ত রাখার মতন কিছু একটা করতে হবে যাতে সিলভি লুকিয়ে লুকিয়ে তার ম্যাজিকটি করতে পারে। তারপর তারা রেডি হচ্ছে। অন্যদিকে মোবিয়াস একটি টেম্প্যাডের মাধ্যমে তার নিজের স্থানে ফেরত চলে যায়, অর্থাৎ টিভিএ, এবং তারা দুজনেই রেডি এলাইয়ত নামক সেই জন্তুটির উপরে ম্যাজিক করার জন্য। তবে তারা সফল হয় না, কারণ তারা ভেবেছিল সেই জন্তুটিকে ডিস্ট্র্যাক্ট করবে। তবে সেই সময় ওল্ড লোকি মানে বয়স্ক লোকিটি তার নিজের পাওয়ারটি ইউজ করে আর একটি ম্যাসিভ ইলিউশন তৈরি করে। সে গোটা অ্যাসগার্ড বানিয়ে দেয় তার ম্যাজিকের মাধ্যমে, যেটা দেখে এলিয়ট ডিস্ট্রাক্ট হয়ে যায় এবং তার কাছে চলে আসে, এবং সেই সুযোগে সিলভি তার ম্যাজিক করে। সিনটা একটু ইমোশনাল ছিল, কারণ সেই বয়স্ক লোকই তাদের সাহায্য করার জন্য নিজেকে স্যাক্রিফাইস করে, এবং ফাইনালি সিলভি সেই জন্তুটিকে নিজের কন্ট্রোলে করে নেয় এবং তারা তাদের সামনে একটি বড় দুর্গ দেখতে পারে, এবং তারা বুঝে যায় যে সেখানে সেই মানুষটি রয়েছে যে সবকিছু কন্ট্রোল করছে। লোকি এবং সিলভি সেই স্থানে প্রবেশ করে। আমরা সেখানে আলোর একটি লাইন দেখতে পাই, যেটা হচ্ছে স্যাক্রেড টাইম লাইন, অর্থাৎ সেই পবিত্র টাইম লাইন, এবং এই টাইম লাইনেই আমরা এমসিইউর এতগুলো সিনেমা আজ অব্দি দেখে এসেছি। তারা সেই দুর্গের মধ্যে প্রবেশ করে যেখানে মিস মিনিট নামক সেই এআই তাদের সাথে কথা বলে। আমরা জানতে পারি যে সেই মানুষটি যে সবকিছু কন্ট্রোল করছে তাকে হি হু রিমেইনস বলে ডাকা হয়, এবং তারপরে ফাইনালি তারা সেই মানুষটির সাথে সাক্ষাৎ করে। প্রথমে দেখে মানুষটিকে বড় অদ্ভুত লাগছিল, কারণ সে ছিল খুবই কমেডিয়ান। কারণ আমরা ভেবেছিলাম যে কোনো বড় সড়ো মানুষ হয়তো সেখানে থাকবে, তবে সেটা একদমই না। সিলভি এবং লোকি তাকে মারারও চেষ্টা করে, বাট তারা সফল হয় না, কারণ সে সবার ডেস্টিনি জানে যে সিলভি বা লোকি তার উপর অ্যাটাক করবে বা তারপরে কি হবে, তারা কি কি কথা বলবে, সবকিছুই তার কাছে লেখা রয়েছে। অন্যদিকে আমরা হান্টার B-15 কে দেখতে পাই। টিভির লোকেরা তাকে খুঁজতে এসেছে, তবে সালটা ছিল তখন 2018 এবং স্থান ছিল ওহাইও, এবং তারা দৌড়ে একটি অফিসে এসে প্রবেশ করে যেখানে রেনস্লেয়ার কাজ করত। অর্থাৎ এই টিভি এর ইনচার্জ হওয়ার আগে তার একটি সাধারণ জীবন ছিল, সে একটি চাকরি করত, এবং সেই সিকিউরিটি গার্ডরা সেই সত্য কথাটি জানতে পারে যে টিভিএ কিভাবে তাদের মগজ ধুলাই করেছে। ইভেন মোবিয়াস সেম কথাগুলি এসে রেনস্লেয়ারকে জানায়, এবং সেও বেরিয়ে পড়ে সত্যের খোঁজে। এনিওয়েজ, তারপর আমরা সিলভি এবং লোকিকে আবার দেখতে পাই, এবং সে সেই মানুষটির সাথে কথা বলছে যাকে বলা হয় হি হু রিমেইন। ইভেন তাকে কনকিউরারও পর্যন্ত বলা হয়, অর্থাৎ একটি যোদ্ধা যে সবকিছু জয় করে নেয়। আর অ্যাকচুয়ালি কমিক্সে এরকম একজন রয়েছে যার নাম হচ্ছে ক্যাং দ্য কনকিউরার। যদিও এর আগে বহুবার এর রেফারেন্স আমরা পেয়েছি, তবে সেগুলো বলে ফালতু ভিডিওর সময় নষ্ট আমি করতে চাইনি। আর এই সম্পূর্ণ টাইম লাইনটা সে নিজেই তৈরি করেছে। আর টাইম কিপার্স সেটা ছিল একটা বাহানা, মানে অ্যাকচুয়ালি টাইম কিপার্সের কোনো অস্তিত্ব ছিল না সেখানে। সময়টা ছিল 31st সেঞ্চুরির, এবং এই মানুষটি ছিল একটি বড় সায়েন্টিস্ট যে প্রথম আবিষ্কার করেছিল যে এই পৃথিবীতে একটি মাল্টিভার্স রয়েছে, অর্থাৎ আমাদের দুনিয়ার মতনই একই দুনিয়ার অস্তিত্ব রয়েছে। এবং সে বিভিন্ন ইউনিভার্সে গিয়ে মানুষদের সাথে পরিচয় করা শুরু করে, ইভেন তার নিজের ফর্মের সাথেও পরিচয় করে। কারণ যেমনটা আমি বলেছিলাম, প্রত্যেকটা ইউনিভার্সেই আপনি থাকবেন, তবে আপনার পরিচয়টা আলাদা হবে। সো এই প্রত্যেকটা ইউনিভার্স একে অপরের সাথে টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি এগুলো শেয়ার করতে থাকে, তবে মানুষের যে মন যুদ্ধ করা, জয় করা, সেম জিনিস আবার শুরু হয়। অর্থাৎ তারা ভাবতে থাকে যে অন্যান্য ইউনিভার্সগুলো কিভাবে আমরা রাজ করব, আর এই নিয়েই প্রত্যেকটা ইউনিভার্সের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। যেটা করেছিল এই মানুষটিরই একটি আলাদা ভেরিয়েন্ট, মানে ওর আলাদা একটি ভার্সন, যে সম্ভবত ক্যাং। আর এই ঝামেলাটিকে ঠিক করার জন্য এই মানুষটি একটি সম্পূর্ণ আলাদা টাইমলাইন বানায় এবং বাকি ইউনিভার্সগুলিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। আর সেই টাইমলাইনেরই গল্প আমরা আজ অব্দি দেখে এসেছি, অর্থাৎ হাল্ক, অ্যাভেঞ্জার্স, আয়রন ম্যান ও ইত্যাদি। সেই মানুষটি জানায় যে সে ভিলেন নয়, সে বরং টাইমলাইনের মধ্যে স্টেবিলিটি বজায় রাখছে। তবে যে ভিলেন তাকে এখনো তারা দেখেনি, অর্থাৎ তার নিজেরই আর একটা রূপ। সে লোকি এবং সিলভির কাছে একটি অপশন দেয় যে সেই দুজন যদি এই মানুষটিকে মেরে ফেলে তবে আবার সেই মাল্টিভার্সের যুদ্ধ শুরু হয়ে যাবে, বা লোকি এবং সিলভি সেই মানুষটির জায়গাটি নিয়ে নেয়, যেটা এই মানুষটি স্বেচ্ছায় ছেড়ে দিতে ইচ্ছুক, কারণ তার বয়স হয়েছে, সে হাঁপিয়ে গেছে এই কাজ করতে করতে এবং তার একটা ব্রেক দরকার। তবে এখানেও আর একটা ক্যাচ রয়েছে, যেমনটা আমি বলেছিলাম প্রত্যেকটা মানুষের ডেস্টিনি ফিক্সড, কে কি করবে কিভাবে মরবে এই মানুষটা সবকিছু জানতো। তবে তার একটি সার্টেন পয়েন্ট রয়েছে, অর্থাৎ একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে সে জানে না যে এরপরে কি হবে, আর এটাই হচ্ছে সেই মুহূর্ত, অর্থাৎ এরপরে কি হবে সেটা সে জানে না। সিলভি
তার কোনো কথাই বিশ্বাস করতে চায় না এবং সিম্পলি তাকে মেরে ফেলতে চায়, বাট লোকি তাকে আটকে দেয়। লোকির মনে সন্দেহ হয় যে এই মানুষটি এতদিন ধরে সময়ের ফ্লোটাকে বজায় রেখেছে, তো একে যদি এখন মেরে দেয় তাহলে একটি মাল্টিভার্সাল যুদ্ধ শুরু হয়ে যাবে, তখন কি হবে? বাট সিলভির মাথায় তো আগুন। সে লোকিকে তার প্রেমের জালে ফাঁসায় এবং তাকে টেলিপোর্ট করে আবার টিভিএতে পাঠিয়ে দেয় এবং তার ড্যাগারটি সেই মানুষটির বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। মানুষটি মারা যায় এবং সে সিলভিকে বলে যে আবার দেখা হবে। আর ব্যাস, এখান থেকে এমসিইউর স্টোরি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ ভবিষ্যতে আপনারা কি কি দেখতে চলেছেন সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। সেক্রেট টাইমলাইন থেকে এক গুচ্ছ শাখা প্রশাখা তৈরি হয়েছে, অর্থাৎ এক গুচ্ছ ইউনিভার্স তৈরি হচ্ছে। টিভির লোকেরাও অবাক হয়ে গিয়েছে এবং সেই শাখা পোশাকগুলো রেড লাইন ক্রস করে দিয়েছে, অর্থাৎ একটি ক্যাওস হবে এবার। তো লোকি সে তো এখন টিভিএতে রয়েছে, সে এসে মোবিয়াসকে বলে যে তারা সেই মানুষটির সাথে সাক্ষাৎ করেছে যে এই সম্পূর্ণ টাইমলাইনটিকে ঠিকঠাক রাখছে, তবে সিলভি সেই মানুষটিকে মেরে ফেলেছে, যার ফলেই এই সেক্রেট টাইমলাইনটি নষ্ট হয়ে গিয়েছে। তবে মোবিয়াস তাকে একটি অদ্ভুত কথা বলে ওঠে যে তুমি কে, যেন সে লোকিকে চেনেই না। আমরা তখন দেখতে পারি সম্পূর্ণ টিভিএটা চেঞ্জ হয়ে গেছে। আমরা আগে দেখেছিলাম টিভিএতে 3টে টাইম কিপার্স ছিল, তবে এখন সেখানে মাত্র একটা স্ট্যাচু, আর এটা হচ্ছে সেই মানুষটির স্ট্যাচু যে এই নতুন টাইমলাইনটি তৈরি করেছে, যার নাম হবে সম্ভবত ক্যাং। মানে পাতি কথা হচ্ছে সিলভি সেই মানুষটিকে মেরে টাইমলাইনের জগা খিচুড়ি বানিয়ে দিয়েছে, অর্থাৎ এতক্ষণ ধরে যে গল্প চলছিল আর তার কোনো অস্তিত্ব নেই, একটি নতুন টাইমলাইন তৈরি হয়েছে। আর শুধু তাই নয়, একগুচ্ছ আলাদা টাইমলাইন এবং ইউনিভার্স তৈরি হয়ে গিয়েছে। তো এরপরে আমরা কি কি দেখতে চলেছি তার কল্পনা আমি এখন করতেই পারছি না। আর লোকির গল্প এখানেই শেষ হয়।